কুনমিং থেকে বাংলাদেশে সরাসরি যোগাযোগের জন্য চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের প্রস্তাব করেছে, বেইজিং করেছে। তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। হ্যাঁ, এটা তো সিদ্ধান্ত দেওয়াটা তো ডিফিকাল্ট হবে, কারণ অনেকগুলি ডিফিকাল্ট, মানে অনেক এটা চিন্তা ভাবনা অন দি স্পট বা স্পার অফ দি মোমেন্টে করার মতো জিনিস না। এটা কিন্তু রিভাইভাল অফ দি ওল্ড বিসিআইএন, মানে বাংলাদেশ ডিআইসিএ, বাংলাদেশ ইন্ডিয়া চায়না মায়ানমার করিডোর। এটা 2013-এ আপনার প্রস্তুত দেওয়া হয়েছিল, বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু এবার আপনার চীন যে প্রস্তাবটা দিয়েছে সেটা তার ইন্ডিয়াকে বাদ দিয়ে দিয়েছে। এই করিডোরটা হলে পরে আপনার এটার অনেক কিছু আমাদের অপরচুনিটিও আছে, আবার আপনার কিছু চ্যালেঞ্জ আছে, কিছু রিস্ক আছে, সবই আছে। অপরচুনিটিটা হলো এই যে আমাদের যদি সরাসরি একটা আপনার করিডোর হয়, যে আমরা বাংলাদেশ থেকে মিয়ানমারে সোজা কুমিং এ চলে যাবো। কুমিং কিন্তু ইউনান প্রদেশ, মানে সাদার্ন প্রভিন্স অফ চায়না। এটা কিন্তু বাংলাদেশ থেকে খুবই কাছে, প্লেনে আপনার 2.5 ঘন্টা লাগে যেতে। সিঙ্গাপুর যেতে যা লাগে তার চেয়ে কম টাইম লাগে। এখানে রাস্তা হলে পরে আপনার যেটা হবে, অপরচুনিটিটা হবে, ট্রেডের সম্ভাবনা বাড়বে। আপনার জিনিসপত্র, ম্যানুফ্যাকচার জিনিসপত্র আপনার চীনে পাঠাতে, যেটা আপনার এখন আমার মনে হয় এই অপরচুনিটিটা হয়তো বাংলাদেশ পুশ করবে, এবং বাংলাদেশ সেটা করা উচিত। সেটা হলো 24 ঘন্টার মধ্যে জিনিসপত্র চলে আসতে পারবে, মানে 24 ঘন্টা চলে আসতে পারবে। এটা হলো আপনার ওই করিডোরের কথা বলছি আমি, অপরচুনিটি। তারপরে ধরেন আপনার বাংলাদেশ আপনার সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার মাঝখানে বসে আপনার একটা রিজিওনাল ব্যালেন্স আনতে পারে, এবং বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ আপনার একটা রিজিওনাল ডিপ্লোম্যাটিক প্লেয়ার হিসাবে ইমার্জ করতে পারে, অথবা একটা একটা ট্রানজেকশন অথবা ট্রানজেকশনের একটা হাব অন্যান্য দেশের, যেগুলো সাউথ ইস্ট এশিয়ার দেশগুলি, এগুলি আপনার অপরচুনিটি। তবে চ্যালেঞ্জ আপনার অনেক আছে। আর একটা অপরচুনিটি হলো যে যদি এই করিডোরটা আমরা যোগ দিই, তাহলে হয়তো এটা তো আপনার রোহিঙ্গারা যে সমস্ত এরিয়াতে থাকতো ওটার ভিতর দিয়ে এই রোডটা যাবে, তাহলে রোহিঙ্গাদের জন্য হয়তো মুভমেন্ট অনেক সহজ হবে। এবং সবচেয়ে বড় ডিফিকাল্ট যেটা হবে সেটা হলো মিয়ানমারের তো একটা গৃহযুদ্ধ চলছে। সেই গৃহযুদ্ধের মধ্যে কতখানি ফিজিবল হবে, কনস্ট্রাকশন থেকে শুরু করে অপারেশনাল ব্যাপার থেকে শুরু করে এটা কত দূর যে ফিজিবল হবে, এটা একটা সমস্যা। এটা একটা মানে সেটব্যাক বা যাই বলেন, যেটাকে ডিল করতে হবে। আর যে আরেকটা জিনিস যেটা আসবে আপনার, এই রাস্তাটা হওয়ার ফলে আপনার আমাদের নতুন করে ভাবতে হবে যে ড্রাগ ট্রাফিকিংটা। আমরা জানি যে কক্সবাজার এবং রামু এসব এলাকে দিয়ে ড্রাগ ঢোকে স্রোতের মতো। আর আমরা এটাও জানি যে ড্রাগ আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে, এবং এই ড্রাগকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে আমরা যুব সমাজকে দিয়ে আগামীতে কি করে দেশ পরিচালনা করবো, সেটা একটা বিরাট একটা সিকিউরিটি রিস্ক হতে পারে বাংলাদেশের জন্য। সুতরাং এটা করার আগে চিন্তা করতে হবে যে এই ট্রাফিকিংটাকে আমরা কি করে ম্যানেজ করবো। এখানে আমরা পুলিশের উপস্থিতি থাকতে হবে, আর্মির উপস্থিতি থাকতে হবে, বর্ডারে অনেক রকমের আপনার আসতে পারে আর কি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো আপনার ইন্ডিয়ার কনসার্ন। আপনার ইন্ডিয়া এটা কিভাবে দেবে? ইন্ডিয়া মনে করতে পারে যে আমরা এটা কন্টিনিউশন অফ দি বিআরআই, যেটা চায়নার প্রজেক্ট, ওইটা দিয়ে আমরা তার সঙ্গে যুক্ত হয়ে যাব, এবং চীন এই রাস্তাটাকে ব্যবহার করে কক্সবাজারের পর্যন্ত পৌঁছে যাবে, এবং কক্সবাজার থেকে চিটাগং পর্যন্ত জনকের রাস্তা আছে, সেটা দিয়ে তারা হয়তো বে অফ বেঙ্গলে যাবে। এটা ইন্ডিয়ান কনসার্ন আর কি। তবে ইন্ডিয়ান কনসার্ন নিয়ে তো আমরা সবসময় চলতে পারবো না, আমাদের নিজেদের যেটা স্বার্থ সেটা আমরা দেখবো। এখানেও আপনার ইন্ডিয়ার যে সমস্ত কনসার্ন আছে, সেই কনসার্ন গুলিকে আপনি কি করে ম্যানেজ করবেন, কি করে তাদেরকে অ্যাসিওর করবেন যে ইট ইজ নট এ মিলিটারি কাইন্ড অফ কানেকশন, ইট ইজ পিওরলি আপনার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইট ইজ এ সিভিলিয়ান
মানে অ্যাক্টিভিটির জন্য। সুতরাং এই সমস্ত চ্যালেঞ্জ আছে, অপরচুনিটি আছে, তবে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা অপরচুনিটি। কারণ আমরা ইন্ডিয়া বাউন্ড, কিন্তু চারদিক থেকে আমাদের কোনো দিকে বের হয়ে করতে কোনো রকম, একমাত্র সবাই মিলে খালি ইন্ডিয়ার দিকে যেতে হয়। আমাদের চিকিৎসা বলেন, আমাদের ট্রেড বলেন, আমরা ট্রেডও আপনার ডাইভার্সিফাই করতে পারি না। আর চীনের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য অত্যন্ত জরুরি। ব্যালেন্সের চাইতে সবচেয়ে বড় জরুরি হলো আপনার চীন এখন সস্তা শ্রম চীনে এখন নাই। ওখান থেকে চীন এখন বেরিয়ে এসে টেকনোলজি এবং আপনার ভারী শিল্পের দিকে অগ্রসর হচ্ছে। সুতরাং তাদের ওখানে যে চাইনিজ লেবার, যে আপনার সস্তায় তারা, যেটা দিয়ে তারা এতদিন গার্মেন্টস থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট যেগুলো আমাদের দেশে আসে সবসময়, যেগুলি টাকা তারা তৈরি করতো, সেখান থেকে তারা সরে আসবে। তার মানে তাদের এই প্রোডাকশন গুলি তারা অন্য দেশে নিয়ে যাবে। সুতরাং বাংলাদেশের একটা গোল্ডেন অপরচুনিটি, যেখানে চাইনিজ ওই ইনভেস্টমেন্ট গুলি এনে আপনার একটা ভিজিটে আপনার এখানে প্রস্তাব পাশ করেছে। মংলাতে আমি জানি না ওটাতে চুক্তি হয়েছে কিনা, যেহেতু পররাষ্ট্র মন্ত্রী মহোদয় ওটা ক্লিয়ার করে দেন নাই। কিন্তু কথা হলো যে আপনার ওই মংলাতে যেটা ভিজিট যারা চেয়েছে চাইনিজরা, সেখানেও আমাদের তাদের ইনভেস্টমেন্টকে আপনার অ্যাট্রাক্ট করার জন্য ওখানেও এগুলো থেকে ভবিষ্যতে হয়তো হবে। আর আমাদের যে বাংলাদেশ ডেভেলপমেন্ট অথরিটি আছে, আপনার আশিক চৌধুরী, তিনি তো অলরেডি চায়নাতে অফিস খুলেছেন, খুলেছেন কিংবা খুলবেন, যাতে এবং বিনিয়োগের ব্যাপারে অনেক সুখবর আছে এরকম বলেছেন। তবে একটা যেটা ক্রাক্স অফ দি প্রবলেম আমি মনে করি, যেটা হলো যেটাকে বলে আসল ব্যাংক, সেটা হলো যেটা হাসিনার আমলেও কিন্তু চাইনিজরা এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে টাকা দিয়েছে, ইনভেস্টমেন্ট সেরকম ভাবে করেনি। ইনফ্রাস্ট্রাকচারে টাকা দিয়েছে, এবারও তারা রাজি হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে টাকা দিতে। কারণ বাংলাদেশ ইজ নট এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। এখানে আমাদের সমস্ত যে সমস্ত রিফর্মস গুলি করা দরকার, ইনস্টিটিউশনাল রিফর্মস, আমাদের লিগ্যাল সিস্টেম, আমাদের জুডিশিয়াল সিস্টেম, ল অ্যান্ড অর্ডার, সবকিছু যদি আমরা ধীরে না সাজাতে পারি, তাহলে চাইনিজরা এখানে টাকা ইনভেস্ট করবে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, পৃথিবীর অন্যান্য দেশে অনেক হেজিটেট করবে এখানে আসার আগে। আবার কষ্টার্জিত টাকা আমি কেন এমন একটা দেশে আমি ইনভেস্ট করবো যেখানে আপনার নানা রকম সমস্যা, ব্যুরোক্রেটিক রেড টেপ থেকে শুরু করে সবকিছুর মধ্যে তো আমরা পদে পদে বাধা পাই। তো এই জিনিসটা এখন যখন ফিরে এসেছেন প্রাইম মিনিস্টার মহোদয়, উনি যখন ইনভেস্টমেন্টের কমিটমেন্টটা নিয়ে এসছেন, এই নেক্সট স্টেপ হলো যে আপনার আমাদের দেশে এনভায়রনমেন্টটা তৈরি করা,